হ্যালো স্টুডেন্ট, গত ক্লাসে আমি রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোচনা করেছিলাম। রোধাঙ্ক তাপমাত্রার উপর এবং পদার্থের প্রকৃতির উপর। আজকে তাপমাত্রার সাথে রোধাঙ্কের কেমন পরিবর্তন হয়, বিশেষ করে পরিবাহী এবং অর্ধ পরিবাহী। আমরা তিন ধরনের পদার্থ বলেছিলাম। পরিবাহী, যাদের মধ্যে দিয়ে কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা স্বাভাবিকভাবেই যেতে পারে, খুব ভালোভাবে তারা তড়িৎ পরিবাহী, কন্ডাক্টর, গুড কন্ডাক্টর। যাদের মধ্যে দিয়ে নিম্ন তাপমাত্রায় যায় না কিন্তু তাপমাত্রা একটু বাড়ালে যেতে পারে, তারা সেমি কন্ডাক্টর। আর একটা ইনসুলেটর, অন্তরক, যাদের মধ্যে দিয়ে কারেন্ট যায় না। আজকে আলোচনা করব তাপমাত্রার সাথে রোধাঙ্কের পরিবর্তন পরিবাহীর ক্ষেত্রে। পরিবাহী, তামা, কপার একটা পরিবাহী। ওয়াই অক্ষ বরাবর আমরা এই বরাবর রোধাঙ্ক, রোধাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি? রো। রোধাঙ্ক। এইদিকে পরম তাপমাত্রা কি দিলাম? টি। 0K থেকে আমরা 200K পর্যন্ত গেলাম। অর্থাৎ তাপমাত্রার রেঞ্জ যদি খুব কম হয়, দেখো 0K মানে পরম শূন্য উষ্ণতা, খুব অল্প তাপমাত্রার রেঞ্জ খুব কম। নিম্ন তাপমাত্রার পাল্লার মধ্যে রোধাঙ্কের পরিবর্তন কেমন হয় লক্ষ্য করো। রোধাঙ্কের পরিবর্তন অনেকটা এই রকম হবে। তাহলে নিম্ন বলতে হবে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন কেমন হয় লেখচিত্রে দেখাও। আমি কত লিখেছি? 0K, পরম 200K। অর্থাৎ রেঞ্জ যদি খুব কম হয়, তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক বাড়বে, কিন্তু সরল রেখা অনুযায়ী নয়, একটু বক্ররেখা। প্রথম দিকে দেখো রোধাঙ্ক একটু বাড়ছে, তারপর রোধাঙ্ক খুব দ্রুত বেড়ে যাচ্ছে। যেমন এটা একটা কপারের ক্ষেত্রে আমি দেখালাম। কপার, কপার একটা পরিবাহী। সাধারণত যে কোনো পরিবাহীর ক্ষেত্রে এই রকম লেখচিত্র দেখা যায়। তাহলে প্রশ্নটা হবে ধাতব পদার্থ, বিশেষ করে কপারের তাপমাত্রার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কেমন হবে। তাপমাত্রা যদি আমরা একটু বাড়িয়ে দিই, দেখো এইদিকে রোধাঙ্ক, এইদিকে তাপমাত্রা। আমি কোথায় থেকে করছি? 200K থেকে 500K পর্যন্ত নিলাম, রেঞ্জটা আরো বাড়িয়েছি। তাহলে কেমন হবে? এবার দেখো লেখচিত্রটা হচ্ছে অনেকটা সরল রেখা। অর্থাৎ 200K উপরে ঘরের তাপমাত্রার কাছাকাছি, ঘরের তাপমাত্রায় -273 বা 273 যদি আমরা ধরি, অর্থাৎ ঘরের তাপমাত্রা থেকে যদি আমরা বাড়াই, তাহলে রোধাঙ্ক 273K মানে 0°C উষ্ণতা। ঘরের তাপমাত্রার মধ্যে তাপমাত্রার পরিবর্তে রোধাঙ্কের পরিবর্তন প্রায় সরল রেখা হবে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে সেমিকন্ডাক্টর, অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের পরিবর্তন কেমন হবে তাপমাত্রার সাথে? ঠিক উল্টো হবে। এই দিকটা টি। রোধাঙ্কের পরিবর্তন তাপমাত্রা বাড়লে কি হবে? দেখো তাপমাত্রা যত বাড়বে রোধাঙ্ক তত কমছে। এটা ধাতুর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক বাড়ছে, এখানে তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক। এটা অর্ধ পরিবাহী, পরীক্ষা আসতে পারে। অর্ধ পরিবাহীর সঙ্গে ক্ষেত্রে রোধাঙ্কের পরিবর্তনে তাপমাত্রা পরিবর্তনে রোধাঙ্কের পরিবর্তন কেমন হবে লেখচিত্রে দেখাও। এখানেও রোধাঙ্কের পরিবর্তন কেমন হবে লেখচিত্রে দেখাও। তাহলে আমরা পরিবাহী এবং অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা লেখচিত্র দেখতে পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, অবশ্যই দেখো রেঞ্জটা কিন্তু 0 থেকে 200K নিম্ন পাল্লায়। তাপমাত্রা যখন খুব নিচু পাল্লার মধ্যে, অল্প রেঞ্জের মধ্যে আছে, তখন এরকম। পাল্লা যখন ঘরের তাপমাত্রা থেকে 500 কেলভিন পর্যন্ত, মোটামুটি ঘরের তাপমাত্রায় রেঞ্জটা কোথায় গেল? স্ট্রেট লাইন হয়ে গেল। এরপরে লেখচিত্রটা আবার পাল্টিয়ে যাবে। এখন পরিবাহী, অর্ধ পরিবাহী এবং আমরা জানি পরিবাহী এবং অন্তরক। তাহলে অন্তরক পদার্থের পরিবাহী তো আমরা জানি যে কোনো ধাতব তার পরিবাহী, এবং সেগুলোকে আমরা ইলেকট্রিক ওয়্যারিং এর কাজে ব্যবহার করি। কিন্তু অন্তরক, যারা ইনসুলেটর, 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 যারা ইনস
অন্তরকের ব্যবহার কিন্তু অনেকগুলো আছে। যেমন অন্তরক আমরা আমাদের যে ডোমেস্টিক পারপাস বা ইলেকট্রিক ওয়ারিং এর ক্ষেত্রে আমরা চীনামাটির হোল্ডার ব্যবহার করি, প্লাস্টিক ব্যবহার করি, রাবার ব্যবহার করি, তারপর পোর্সেলিন ব্যবহার করি, চাইনা ক্লে ব্যবহার করি। যেমন ধরো হিটারের যে কয়েলটা সেটা কোথায় জড়ানো থাকে? চাইনা ক্লের একটা খাঁজের মধ্যে জড়ানো থাকে, চাইনাকে অন্তরক পদার্থ। তারপর যে আমরা ওয়ারিং এর তারগুলো ইউজ করি তার উপর রাবার দিয়ে তার অন্তরক রাবারের কোটিং দেওয়া থাকে। তারপরে যখন ইলেকট্রিক পোস্টে দেখবে চীনামাটির হোল্ডার বা চীনামাটির হোল্ডারের মধ্যে তারটা জড়ানো থাকে, কারণ অন্তরক শক খাওয়ার কোনো কারেন্ট ওর মধ্যে দিয়ে যাবে না। তাহলে অন্তরকের আমাদের ডোমেস্টিক ইলেকট্রিক ওয়ারিং এর ক্ষেত্রে, ইলেকট্রিক ওয়ারিং ডোমেস্টিক এবং আমরা আউটসাইডে যে কোনো জায়গায় পাওয়ার সাপ্লাই স্টেশনেই দেখবে পোর্সেলিন। তারপরে রেলে যখন ইলেকট্রিকটা সাপ্লাই হচ্ছে ওখানেও দেখা যাবে সিরামিকের বা পোর্সেলিন টাইপের চীনামাটির যে হোল্ডারগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। তাহলে অন্তরক পদার্থের ব্যবহার আমরা আমাদের ইলেকট্রিক ওয়ারিং এর ক্ষেত্রে অন্তরক পদার্থের একটি ব্যবহার বা দুটি ব্যবহার উল্লেখ করে এরকম কোশ্চেন থাকতে পারে। এরপরে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর, অতি পরিবাহী, যাকে বাংলায় বলা হচ্ছে অতি পরিবাহী সুপার কন্ডাক্টর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সুপার কন্ডাক্টর। তাহলে আমরা কন্ডাক্টর পেলাম, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। এবার আমরা আসছি সুপার কন্ডাক্টর। হোয়াট ইজ সুপার কন্ডাক্টর? কতগুলো ধাতব পদার্থ, যেমন ধরো মার্কারি মানে পারদ, লেড সীসা, মার্কারি, মার্কারি চিহ্ন কি? Hg, লেড Pb, এটা হচ্ছে লেড, এটা পারদ মার্কারি। এই মার্কারি পারদ এদের ক্ষেত্রে তাপমাত্রা যদি কমানো হয়, আমরা জানলাম ধাতব পদার্থের তাপমাত্রা কমালে রোধ কমে। তো এইসব ধাতু, বিশেষ করে মার্কারি এবং সীসা, এই জাতীয় পদার্থ, ধাতব পদার্থ যদি তাপমাত্রা কমানো যায় এবং কমাতে কমাতে যখন তাপমাত্রা প্রায় 0 কেলভিন, পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি পৌঁছাবে, তখন হঠাৎ করে এই সমস্ত পদার্থের রোধ 0 হয়ে যায়। যেমন মার্কারির ক্ষেত্রে 4.2 কেলভিন এবং সীসার ক্ষেত্রে 7.2 কেলভিন, এই তাপমাত্রায় মানে শূন্যের প্রায় কাছাকাছি, এই তাপমাত্রায় মার্কারি রোধ 0 হবে, এই তাপমাত্রায় সীসার রোধ 0 হবে। লেড মানে সীসা। যখন রোধ 0 হবে তখন কারেন্ট যেতে কোনো বাধা পাবে না, তখন সেই পদার্থটাকে বলবো সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী, এবং সেই ধর্মটাকে বলবো সুপার কন্ডাক্টিভিটি বা অতি পরিবাহিতা। তাহলে হোয়াট ইজ সুপার কন্ডাক্টর? বাংলায় বলি, সুপার কন্ডাক্টর অতি পরিবাহী কি এবং অতি পরিবাহিতা কি? তাহলে বলতে হবে পারদ, সীসা ইত্যাদি ধাতব পদার্থগুলি তাপমাত্রা কমাতে কমাতে যখন 0, পরম শূন্য তাপমাত্রার প্রায় কাছাকাছি পৌঁছায়, অর্থাৎ 0 কেলভিনের কাছাকাছি পৌঁছায়, তখন হঠাৎ করে রোধ 0 হ্রাস পেয়ে 0 মানে পৌঁছে যায়, অর্থাৎ কোনো রোধ কাজ করে না। তখন ওই পদার্থকে বলা হয় অতি পরিবাহী এবং ওই ধর্মকে বলা হয় সুপার কন্ডাক্টিভিটি। এখন মার্কারির ক্ষেত্রে কি? মার্কার ক্ষেত্রে 4.2 কেলভিন তাপমাত্রায় রোধ 0 হয়ে যায়, এটাকে বলছে ক্রিটিক্যাল টেম্পারেচার। কি বললাম? বাংলাটা আমার ঠিক মনে পড়ছে না, ক্রিটিক্যাল টেম্পারেচার সম্ভবত মনে পড়েছে, সংকট তাপমাত্রা। তাহলে পারদের যখন সুপার কন্ডাক্টিভিটি কোন তাপমাত্রায় হবে? 4.2, এটা প্রশ্ন থাকতে পারে। সীসা কোন তাপমাত্রা হবে? 7.2। এই যে সুপার কন্ডাক্টিভিটি যখন হয়ে গেল, তখন যদি একবার ওই তারের মধ্যে দিয়ে, ধরো লেড সীসা 7.2-তে পৌঁছে গেছে, তখন সীসার একটা তার বানিয়ে তার মধ্যে যদি কারেন্ট একবার পাঠিয়ে দেওয়া হয়, আর ব্যাটারি লাগবে না, দিনের পর দিন কারেন্ট চলতে থাকবে। তাহলে এই সুপার কন্ডাক্টিভিটির এটা একটা ব্যাপার। ব্যবহারটা কি? নাম্বার 1 হচ্ছে খুব ছোট হাই স্পিড কম্পিউটার, খুব স্মল মাইক্রোস্কোপিক, খুব স্মল কম্পিউটার বানাতে এটা লাগে। হাই স্পিড কম্পিউটার, হাই স্পিড এবং খুব মিনি সাইজ, হাই স্পিড এবং মিনি সাইজ সুপার কন্ডাক্টর। 2 নম্বর হচ্ছে
একবার যদি আমরা তাহলে শক্তির খুব কম খরচ না করেও শক্তির এত কম খরচ হবে, একবার কারেন্টটাকে স্টার্ট করে দিলাম তাহলে আমাদের কারেন্ট চলতে থাকবে। ফলে হাই পাওয়ার ম্যাগনেট, খুব শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করতে, হাই পাওয়ার শক্তিশালী তড়িৎ চুম্বক অবশ্যই ইলেকট্রোম্যাগনেট, হাই পাওয়ার ম্যাগনেট তৈরি করতে লাগে, হাই স্পিড কম্পিউটার, মিনি সাইজের কম্পিউটার তৈরি করতে সুপার কন্ডাক্টর লাগে। তাহলে সুপার কন্ডাক্টর পারদের ক্ষেত্রে যদি বলে সুপার কন্ডাক্টর লেখচিত্র কেমন হবে, তাপমাত্রার সঙ্গে দেখো মার্কারি, এই দিকটা রেজিস্টিভিটি বা রোধ রেজিস্ট্যান্স, এই দিকটার কি দিলাম তাপমাত্রা, এটা 0K 2K 4K 6K 8K 10K। কেমন হবে লেখচিত্রটা দেখো, রোদ কমছে, কমতে কমতে হঠাৎ করে 4 কেলভিনের কাছাকাছি এসে 4.2 ঝট করে দেখো রোদটা নেমে 0 মানে পৌঁছে গেল। এটা কার ক্ষেত্রে লেখচিত্র, মার্কারি। প্রশ্ন থাকতে পারে সুপার কন্ডাক্টর কি, সুপার কন্ডাক্টরের একটি ব্যবহার লেখো। সুপার কন্ডাক্টর মার্কারির ক্ষেত্রে সুপার কন্ডাক্টর মার্কারি রোদ এবং তাপমাত্রার পরিবর্তনে তার সুপার কন্ডাক্টর অর্থাৎ অতি পরিবাহিতার লেখচিত্র দেখাও। তাহলে লেখচিত্র আমরা খুব অল্প রেঞ্জে দেখেছি কারণ 0-এর কাছাকাছি পৌঁছাবে। মার্কারির ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা কত হবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনোবার মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। লেখচিত্রগুলো এবার প্রতিবারই কোশ্চেন কিন্তু একটু নতুন নতুন দু একটা কোশ্চেন সেট করে, ফলে এটা তোমরা মনে রাখবে। অন্তরক পদার্থের ব্যবহারটাও মনে রাখবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, পরের প্রশ্নে যাচ্ছি। রোধাঙ্কের পরিবর্তনের সঙ্গে যেমন এই লেখচিত্রটা আমি কেমন দেখিয়েছিলাম দেখো, এইটা হচ্ছে রোধাঙ্ক, এইটা আমি 0 থেকে প্রথম ছবিটা আমি মুছে দিলাম যেটা 200 কেলভিন পর্যন্ত দেখিয়েছিলাম, এইরকম একটা ছবি দেখালাম, তাই না? আচ্ছা, যদি রোধ বলতো, রোধের ক্ষেত্রেও এখানে রোধ দাও, লেখচিত্রটা একই রকম হবে। রোধের ক্ষেত্রেও যদি আমরা একটা রোধাঙ্কের ক্ষেত্রে একটা লেখচিত্র দেখালাম একটু বেশি তাপমাত্রায় 273K থেকে ধরো 500K, লেখচিত্রটা কেমন হবে, রোধের ক্ষেত্রেও এরকম হবে। ফলে রোধ এবং রোধাঙ্ক লেখচিত্র যেমনই দেখ, লেখচিত্রটা একই রকম হবে, কারণ রোধাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করে, রোধও তাপমাত্রার উপর নির্ভর করে। রোধের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, ক্ষেত্রফল সব যদি ঠিক রাখি তাহলে রোধাঙ্ক যেমন ভাবে পাল্টাবে রোধও সেইভাবে পাল্টাবে। ওকে, দেখে নাও। আমরা আগের দিন এই ইকুয়েশনটা আমরা পড়েছিলাম, রোধের সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক। আর সমান রোধ, রো সমান রোধাঙ্ক, এল সমান দৈর্ঘ্য, এ সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা তোমাদের আগের ক্লাসে আমি আলোচনা করেছি, তোমরা জানো, প্রশ্নও করেছো। এখন এই সংক্রান্ত আমি কিছু অঙ্ক মানে প্রবলেম করাবো। প্রবলেমগুলো ভালো করে লক্ষ্য করবে। এই প্রবলেমগুলো যদি তোমরা একটু বুঝে নাও তাহলে যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে, কারণ এখন মাধ্যমিক পরীক্ষায় একটু স্ট্যান্ডার্ড প্রবলেম দিচ্ছে। ধরা যাক একটা কোশ্চেন দিচ্ছি, কোন একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। কি করলাম, তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হলো না। আয়তনের কোশ্চেনটা ভালো করে বোঝো। দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করলাম, দৈর্ঘ্য তারটাকে টানলাম, টেনে দৈর্ঘ্য কি করলাম, বড় করে ফেললাম, কিন্তু আয়তনের পরিবর্তন হলো না। প্রথমে তারটা রোধ কত ছিল, ধরা যাক তারের রোধ ছিল 4 ওম। তাহলে এখন রোধ কত হবে, তারকে যদি টানি তাহলে তারটা মোটা হবে না সরু হবে, অবশ্যই সরু হবে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে। আমরা জানি ধরো প্রথমে দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য এল, পরে দৈর্ঘ্য, অন্তিম দৈর্ঘ্য কত,
দ্বিগুণ করেছি 12। প্রাথমিক প্রস্থচ্ছেদ, প্রথমে প্রস্থচ্ছেদ কত ছিল? A1। অন্তিম প্রস্থচ্ছেদ তারটা সরু হয়ে গেছে, প্রস্থচ্ছেদ কত আমরা জানি না, কত ধরে নিলাম? A2। ব্যাপারটা বোঝা গেল? আয়তনের কোনো পরিবর্তন হয় না। আয়তন কি করে পাবো? এইটা ধরো তার, এইটা প্রস্থচ্ছেদ, এইটা দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে যদি প্রস্থচ্ছেদ দিয়ে গুণ করি তাহলে আয়তন পাবো। কি বললাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থচ্ছেদ। আয়তনের প্রথমে আয়তন কত? L গুণিত A1। পরে আয়তন কত? 12 গুণিত A2। দেখো আয়তন মানে কি বললাম? কোনো তার বা চোঙাকৃতি বস্তুর, এটা কেমন? যে কোনো চোঙাকৃতি বস্তুর আয়তন মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণিত দৈর্ঘ্য। এখান থেকে LL কি হলো? কেটে গেল। আমরা দেখো A1 বাই A2 সমান আমরা একটা মান পেলাম কত? 2। ব্যাপারটা বোঝা গেল? A1 বাই A2 সমান 2। এই পর্যন্ত থাক, আমি এই উপরটা মুছছি। এই সমীকরণটা মনে রাখবে। তাহলে প্রথম ক্ষেত্রে রোধ কত? আর প্রথমে রোধ কত? 4 ওহম। আর সমান রো ইন্টু L বাই A1। পরে তারটা রোধ কত ধরলাম? R1। R1 সমান, তার তো একই আছে, তাহলে রোধাঙ্কের প্রকৃতি এক, তারটাকে টেনেছি কিন্তু তারের তো প্রকৃতি পাল্টায়নি, তাহলে রোধাঙ্ক এক থাকবে। দৈর্ঘ্য কত হয়েছে? 12। প্রস্থচ্ছেদ কত হয়েছে? A1। দুটো ইকুয়েশন। এইবার আমি এটা মুছে দিচ্ছি, তোমরা নোট করে নাও। তাহলে প্রশ্ন, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হলো না, 10 এ দ্বিগুণ করলাম। প্রথমে রোধ ছিল কত? 4 ওহম। তাহলে পরে রোধ কত হবে? প্রাথমিক দৈর্ঘ্য L, অন্তিম দৈর্ঘ্য 12। প্রাথমিক প্রস্থচ্ছেদ A1, অন্তিম প্রস্থচ্ছেদ কত? A2। আয়তন পাল্টায়নি, প্রাথমিক আয়তন সমান অন্তিম আয়তন। এখান থেকে কাটাকাটি করে A1 বাই A2 সমান 2 পেলাম। এইবার দেখো R1 কে R দিয়ে ভাগ করলাম, মনে মনে ভাগ করছি, তোমরা দেখো রো রো কেটে গেল। কি দাঁড়াবে? R1 কে R দিয়ে ভাগ করলে 2, LL কেটে গেল 2 ইন্টু, এটাকে A2 লিখতে হবে, ভুল লিখেছি, A2। R1 কে R2, তার মানে R দিয়ে ভাগ করলাম, A1 বাই A2। বোঝা গেল? এবার A1 বাই A2 সমান কত? 2। পরের মান, তাহলে R1 বাই R এর মান 4 সমান 2 গুণিত A1 বাই A2 এর মান কত? 2। R1 সমান 16 ওহম। কত হলো? যা ছিল 4 ওহম এখন বেড়ে হয়ে গেল 16 ওহম। এই একটা অঙ্ক, এটা পরীক্ষায় থাকলে 3 নম্বর থাকবে, ভালো করে বোঝার চেষ্টা করো। A1 বাই A2, তারটাকে টানলাম, দৈর্ঘ্য বেড়েছে আবার সরু হয়েছে। সরু হলে রোধ বাড়ে, আবার দৈর্ঘ্য বাড়লেও রোধ বাড়ে। দুই ক্ষেত্রে রোধ বেড়েছে, তাই রোধটা 4 গুণ হয়ে গেল। প্রশ্নে থাকতে পারে কত হবে রোধ? কত গুণ হলো? 4 গুণ। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পরে আরেকটা, এই সমীকরণ থেকে আরেকটা কোশ্চেন দিচ্ছি। একটি তার, আমি এটা মুছে দিলাম। একটি তারকে টেনে ব্যাসার্ধ অর্ধেক করা হলো। ব্যাসার্ধ যা ছিল অর্ধেক করা হলো। আগে কোশ্চেনটায় কি করেছিলাম? দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেছি। এবার টেনে টান দিলে সরু হবে। সরু হলে কি হবে? সরু হলে ব্যাসার্ধটা অর্ধেক হয়ে গেল। ব্যাসার্ধ অর্ধেক করা হলো কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হলো না। ভালো করে বলছি, কোশ্চেনটা কেমন? একটি তারের টেনে দৈর্ঘ্য, আমি ব্যাসার্ধকে টান দিলেই ব্যাসার্ধ অর্ধেক করা হলো কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হলো না। তাহলে দুই রোধের অনুপাত কত? দুই ক্ষেত্রে রোধের অনুপাত বার করতে বলেছেন। প্রথমে তারটার দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য ধরে নাও, প্রাথমিক দৈর্ঘ্য L1, টানার পর অর্ধেক করেছি, অন্তিম দৈর্ঘ্য কত হলো? L2। প্রাথমিক ব্যাসার্ধ কত ধরেছি? R।
ব্যাসার্ধ অর্ধেক করেছি, তাহলে অন্তিম ব্যাসার্ধ কত হবে? r/2। তাহলে আমরা আগের মতন লিখে নিলাম। এখন দেখো ব্যাসার্ধ যদি r হয় তাহলে প্রথমে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই r², পরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই ইন্টু r/2 এর হোল স্কোয়ার, মানে কত? পাই r²/4। ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখতে কেমন? বৃত্তাকার। তাহলে এর বৃত্তের ক্ষেত্রফল কি? পাই r²। প্রথমে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1 পাই r², পরে a2 পাই r²/4। আমরা আগের মতনই করব। প্রথমে রোধ কত? r, প্রথমে রোধ r1, r1 সমান রো ইন্টু L1/A1। পরে রোধ কত ধরলাম? R2, রো ইন্টু L2/A2। R2 কে R1 দিয়ে বা R1 কে R2 দিয়ে ভাগ করো, যা খুশি। R1 কে R2 দিয়ে ভাগ করে দিলাম, রো রো কেটে গেল, কি হলো? L1/L2। R1 কে R2 দিয়ে ভাগ, উপরে চলে গেল A2/A1। এবার L1/L2 এর মান কত? একটা জিনিস আমরা A2/A1 এর মান আমরা জানি, L1 আয়তনের কোনো পরিবর্তন হয়নি। ভালো করে বোঝো। তাহলে আগের মতন A1 L1 সমান A2 L2, L1/L2 সমান কি হলো? A2/A1। তাহলে এই L1/L2 এর জায়গায় কি বসাবো? A2/A1 বসিয়ে দেবো। তাহলে কি হলো? A2/A1 ইন্টু A2/A1। ভালো করে বোঝো। আয়তনের কোনো পরিবর্তন হয়নি, তাহলে A1 L1 ইকুয়াল টু A2 L2, L1/L2 ইকুয়াল টু কি? A2/A1 বসিয়ে দিলাম। এখানে কি দাঁড়ালো? এখানে A2² এবার A2 এর মান কত? r²। দেখো r² সব কেটে গেল, সব কাটাকাটি করে A2 এর মান পাই কেটে যাবে। A2 এর পাই, A1 এর পাই কাটবে, r² কেটে যাবে, শুধু কি থাকবে? 1/16 থাকবে। ভালো করে তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে দেখবে, এই মানটা চলে এসছে। কারণ A2 এর মান আমি বসালাম পাই r²/4 এর হোল স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার মানে 16। আর A1 এর মানটা দিয়ে আবার নিচে বসালাম, তাহলে পাই r², পাই স্কোয়ার কাটলো, পাই স্কোয়ার 8/4 কাটলো, 1/16 থাকলো। অর্থাৎ রোধের অনুপাত 1:16, যা ছিল তার 16 গুণ বেড়ে গেছে। কারণ দৈর্ঘ্য ব্যাসার্ধ অর্ধেক করেছি, তার 16 হয়েছে, রোধ বেড়েছে, আবার দৈর্ঘ্য বেড়েছে। তাই ব্যাসার্ধ অর্ধেক করতে গেলে নিশ্চয়ই তারটা ছোট হবে না, দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো কোশ্চেন প্রায় সিমিলারিটি আছে, তোমরা নোট করো। নেক্সট কোশ্চেন এখান থেকে কিরকম হতে পারে? এই যে কোশ্চেনগুলো, প্রবলেমগুলো আলোচনা করছি, এগুলো তোমাদের মাথায় থাকলে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। আচ্ছা, আমি এটা মুছে দিলাম। দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত, আরেকটা কোশ্চেন। দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 3:2 এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে তাদের রোধের অনুপাত কত হবে? R1/R2 রোধের অনুপাত। ওই একই রকম দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত। আমরা কিভাবে করব দেখো। আমি এটাকে আবার মুছে দিলাম। একই ধরনের কোশ্চেন আমি একটু ঘুরিয়ে করাচ্ছি যাতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে R1 ইকুয়াল টু কি? R1 ইকুয়াল টু রো ইন্টু L1/L2, সরি L1/A1, আর R2 ইকুয়াল টু রো ইন্টু L2/A2। R1 কে R2 দিয়ে ভাগ করে দাও, কি দাঁড়াবে? L1/L2, A2/A1। L1/L2 মানে কত? 3/2। A2 মানে, A2 বলেনি, পাই R1 স্কোয়ার, সরি পাই R2 স্কোয়ার বাই পাই R1 স্কোয়ার। পাই পাই কেটে গেল,
পরের লাইনে লিখি তোমাদের সুবিধার জন্য R2 বাই R1 এর হোল স্কোয়ার। ভালো করে বোঝো, R1 ইস টু R2 মানে R1 বাই R2 সমান 2/1। আমার কি বসাতে হবে? R2 বাই R1 মানে 1/2। R2 বাই R সমান 1/2। তার মানে কি দাঁড়ালো? 3/2 গুণিত 1/2 এর স্কোয়ার মানে 1/4 সমান 3/8। অর্থাৎ রোধ দুটোর অনুপাত 3:8। ভালো করে বোঝো, এখানে R2 বাই R1, আমার R1 বাই R2 এর মান 2/1, তাহলে R2 বাই 1/2 বসিয়ে দিলাম, ব্যাপারটা দাঁড়িয়ে গেল ক্লিয়ার। আর একটা কোশ্চেন এখান থেকে থাকতে পারে, তোমরা এটাকে নোট করো। সেটা হচ্ছে, আমি এটাকে মুছে দিলাম, দেখে নাও, একটু সময় দিলাম। চার নম্বর প্রবলেম আলোচনা করি। সেটা হচ্ছে, একটা তারের রোধাঙ্ক বলে দিয়েছে 10⁻⁻8 ওম সেমি, রোধ বলে দিয়েছে 1 ওম, ব্যাসার্ধ বলে দিয়েছে 0.1 মিলিমিটার। তাহলে তারটির দৈর্ঘ্য কত? তারটির দৈর্ঘ্য কত? রো এর মান বলে দিয়েছি ওম সেমি, এটা 1 ওম। আর তাহলে আমরা তারটার দৈর্ঘ্য মানে আর ইকুয়াল টু, আমরা জানি রো ইন্টু এল বাই এ। আর এর মান কত? 1। রো এর মান কত? 10⁻⁻8। দেখো এটা ওম সেমিতে আছে, এল এর মান আমাদেরকে বার করতে হবে, আর এর মান মিলিমিটার, তাহলে কে সেন্টিমিটার নিয়ে যাব। মিলিমিটারকে সেন্টিমিটার করলে কত দিয়ে ভাগ করতে হয়? 10 দিয়ে। তার মানে হবে 0.01 সেমি। বোঝা গেল? তাহলে এখানে এ মানে কত? পাই আর স্কোয়ার, পাই ইন্টু 0.01 এর হোল স্কোয়ার। পায়ের মান কত? পায়ের মান তোমরা বসাবে 22/7 বা 3.14। এই সমীকরণে দেখো সব জানো, এল এর মানটা বার করে ফেলবে। এল এর মান কিসে আসবে? সেন্টিমিটারে। এল এর মান যা আসবে তাকে সেন্টিমিটারে, অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে। বোঝা গেল ব্যাপারটা? এই যে 4 ধরনের আমি প্রবলেম বললাম, এই সমীকরণের উপর ভিত্তি করে এই 4 ধরনের প্রবলেমের বাইরে আর কোনো প্রবলেম থাকার কথা নয়। ফলে তোমরা সব ধরনের প্রবলেম সলভ করতে পারবে। ক্লিয়ার? এই ক্যালকুলেশনটা ঘাবড়ানোর কিছু নেই, আমি একটু ক্যালকুলেশনটাকে সুবিধা করে দিচ্ছি কিভাবে করবে। দেখো, এইটাকে যদি আমি এই দিকে আনি তাহলে কি হয়ে যাবে? 10⁻8, 10⁻⁻8 এই দিকে 10⁻8। এল পায়ের মান 3.14, এটার মান কত হবে? দেখো 1/100, 1/10⁻4, 10⁻4। তার মানে ব্যাপারটা দাঁড়ালো 10⁻8 ইকুয়াল টু এল ইন্টু 10⁻4 বাই 3.14। আর কিছু নেই। 10⁻4 আর 10⁻8 এটা কাটাকাটি করে 10⁻4 হলো, তাহলে এল ইকুয়াল টু 3.14 ইন্টু 10⁻4 সেমি। এটাকে যদি আমি দশমিকটাকে তুলে দিই, 31400 সেমি সমান কত হলো? 314 মিটার। দেখো খুব সলিউশন মুখে মুখেই হয়ে গেল, কোনো ক্যালকুলেটর লাগালাম না। এইটাকে এই দিকে নিয়ে এলাম, পায়ের মান 3.14, 1/10, 1/100 মানে 1/10⁻² করে দিলাম দশমিক তুলে। এটা উপরে চলে গেল, কত হলো? 10⁻4, 3.14 এইখানে দুটো শূন্য চলে গেল 314 গায়ে, অতএব এত মিটার। ক্লিয়ার? এই আমরা এবার পরের বিষয়টি একটু আলোচনা করব, বুঝে নাও। আমরা আগের দিন বলেছিলাম রোধের অনন্যক। কি বলেছিলাম? রেসিপ্রোকাল। রোধের অনন্যক, যাকে ইংরেজিতে বলে রোধের অনন্যক হচ্ছে 1/r।
রোধের অনন্যককে কি বলে? রোধের অনন্যককে বলে কন্ডাক্ট্যান্স। কি বললাম? আমার মনে এলো ইংরেজিটা, তাই ইংরেজিটা লিখি কন্ডাক্ট্যান্স, যাকে বাংলায় বলা হয় কন্ডাক্ট্যান্সের বাংলা পরিবাহিতা। কি বললাম? পরিবাহিতা। রোধের অনন্যককে কি বলা হয়? কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা। এর একক কি হবে? রোধের একক যদি ওম হয়, এর একক কি হবে? 1/ওম, মানে ওম টু দি পাওয়ার -1, যাকে বলা হয় মো। কি বললাম? মো, MHO। ওম টু দি পাওয়ার -1ও লিখতে পারো, মো লিখতে পারো। একে আর একটা নামও আছে সিমেন। বাংলায় লিখলাম সিমেন, ইংরেজিতে লিখছি ACIMEN। তাহলে রোধের অনন্যককে বলা হয় কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা। এর একক কি? ওম টু দি পাওয়ার -1 বা মো, বা কোনো কোনো সময় সিমেনও বলা হয়। তাহলে সিমেন কিসের একক? রোধের অনন্যক, অর্থাৎ পরিবাহিতার একক। তাহলে রোধাঙ্কের অনন্যককে কি বলবো? এটা রোধাঙ্ক। রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের অনন্যককে কি বলবো? এটা যদি পরিবাহিত হয় কন্ডাক্টিভিটি, তাহলে রেজিস্টিভিটি পরিবাহিতাঙ্ক। এর একক কি হবে? রোধাঙ্কের একক কি? ওম। মিটার যদি করি তাহলে এর একক কি হবে? 1/ওম মিটার, বা 1/ওম মানে কি? মো পার মিটার বা সিমেন পার মিটার। বোঝা গেল? এটা তোমাদেরকে আলোচনা করে দিলাম। রোধাঙ্কের অনন্যককে কি বলা হয়? পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক একক কি? 1/ওম মিটার। কেউ যদি লেখে এটা তাও হবে, কেউ যদি লেখে সিমেন পার মিটার তাও হবে, কেউ যদি লেখে ওম টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1, দ্যাট ইজ অলসো রাইট। ক্লিয়ার? তাহলে পরিবাহিতাঙ্ক বুঝলাম, রোধাঙ্ক বুঝলাম, রোধ এবং পরিবাহিতা, রেজিস্ট্যান্স, কন্ডাক্ট্যান্স। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তোমাদেরকে আমি পড়ানোর সময় একটা চ্যাপ্টার, যখন ডোমেস্টিক ওয়্যারিং এর চ্যাপ্টার পড়াচ্ছিলাম, তখন বলেছিলাম বাড়িতে আমাদের যে ওয়্যারিংটা থাকে সেটা সমান্তরাল সমবায়ে থাকে, শ্রেণীতে নয়। সমান্তরাল সমবায়ে থাকার কি সুবিধা আমি বলেছিলাম। এখন রোধের আমরা শ্রেণী এবং সমান্তরাল, এটা মুছে দিলাম। রোধের শ্রেণী সমবায়। রোধকে তো চোখে দেখা যায় না। রোধটা কি? কোনো তারের মধ্যে দিয়ে বা কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, তখন সেই জিনিসগুলো কারেন্টের বিরুদ্ধে একটা বাধা দেবে। প্লেন কথা, এটা হচ্ছে রোধ। তা রোধকে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, রোধটা কি করে বোঝাবো? সেই জন্য আমরা সিম্বলিক একটা ছবি দিয়ে এই যে খাঁজ করে দিলাম, এই খাঁজটা দিয়ে বোঝাচ্ছি এটা তারের রোধ। তাহলে আমি এইখানে একটা ব্যাটারি দিলাম, সেল, ড্রাই সেল ধরো এই একটা দিয়েছি, এখানে আর একটা সেল লাগিয়েছি, 1.5 কত 3 ভোল্ট, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ব্যাটারিগুলো কিভাবে যুক্ত আছে? সিরিজে। এইখানে একটা বাল্ব লাগিয়েছি, এইখানে একটা বাল্ব লাগিয়েছি, এখানে একটা বাল্ব লাগিয়েছি তারটাকে। এই 3টে বাল্বেরই রোধ আছে। ধরো এই রোধটা R1, এর বাল্বের রোধ R2, এই বাল্বের রোধ R3। 3টে বাল্বের রোধ। এই বাল্বগুলো কি সমবায়ে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। অর্থাৎ 2 বা তার চাইতে বেশি রোধ নিয়ে প্রথমটির দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত, তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যদি পরপর যুক্ত করা হয়, তবে এই সমবায়কে বলবো রোধের শ্রেণী সমবায়। বোঝা গেল?
তাহলে আমি এই ছবিটা করেছিলাম তোমাদের বোঝার জন্য। পরীক্ষার সময় রোধের শ্রেণী সমবায়ের ছবি এইভাবে আঁকার দরকার নেই। আমি তিনটে রোধকে শ্রেণী সমবায় আঁকছি, 1 2, ধরো তিনটেকে এঁকেছি। এই রোধটার মান হচ্ছে R1, R2, R3। আরও আমি নিতে পারি, এইখানে একটা প্লাগের মধ্যে দিয়েছি, প্লাগের এইটা লাইভ, এইটা নিউট্রাল, বুঝতে পেরেছো? কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এই গেল, এই ঢুকে গেল, লাইভ থেকে কারেন্ট বার হলো। প্লাগের মধ্যে আমি এই সকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তাহলে এই সকেটের মধ্যে যদি আমি লাইভ আর নিউট্রালে লাগিয়ে দিই, তাহলে এই বাল্বের এই তিনটে রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে এখানকার মতন। তাহলে রোধের শ্রেণী সমবায় হচ্ছে দুই বা তার চাইতে বেশি রোধগুলিকে নিয়ে পরপর যদি চিত্রের মতো যুক্ত করা হয়, তাকে বলা হয় রোধের শ্রেণী সমবায়। এখন রোধের শ্রেণী সমবায় প্রত্যেকটার মধ্যে থেকে একই কারেন্ট যাবে। 1 নম্বর, শ্রেণী সমবায়ে প্রত্যেকের মধ্যে একই প্রবাহ মাত্রা যাবে। ক্লিয়ার? প্রত্যেকের মধ্যে একই প্রবাহ মাত্রা যাবে। 2 নম্বর, এখানকার বিভব, এটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। এর বিভব সবচাইতে বেশি হবে ভিএ। ভিএ ইজ গ্রেটার দেন কার চাইতে? ভিবি ইজ গ্রেটার দেন ভিসি ইজ গ্রেটার দেন ভিডি। যত দূরে যাব বিভব আস্তে আস্তে ফল করবে, কমবে। তাই এখানে যে বাল্বটা থাকবে তার উজ্জ্বলতা বেশি হবে, কিন্তু আস্তে আস্তে উজ্জ্বলতা কমতে কমতে যাবে, বাড়িতে এই সমবায়ে থাকে না। তাহলে 2 নম্বর হচ্ছে বিভব প্রভেদ আস্তে আস্তে বিভব ফল কমতে কমতে যাবে। এ বিন্দু বিভব হায়ার পোটেনশিয়াল থেকে কোথায় যায়? হায়ার বিভব থেকে লোয়ার বিভবে কারেন্ট যায়। 3 নম্বর, তুলাঙ্ক রোধ এখানে প্রমাণ করতে হয় না এখানে। এবার তুলাঙ্ক রোধ বলে একটা কথা আছে, তুলাঙ্ক রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুলাঙ্ক রোধ। ধরো এই তিনটে রোধকে আমি সরিয়ে দিলাম। কি করলাম ভালো করে লক্ষ্য করো, এই তিনটে রোধকে সরিয়ে দিলাম, যে আমি একটা রোধ নিয়েছি, ওখানে একটু বড় মানের রোধ নিয়েছি, বাদ বাকি কিছু পাল্টাইনি। যেখানে সকেটের মধ্যে তার ছিল সেখানে এই রোধটা নিয়েছি। আগে কারেন্ট যাচ্ছিল ধরো 5 অ্যাম্পিয়ার। কত কারেন্ট? 5। এখনো কত কারেন্ট যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার। তিনটে রোধের পরিবর্তে আমি একটা রোধ নিলাম। উৎস যেখান থেকে কারেন্ট আসে উৎসকেও পাল্টাইনি, অর্থাৎ বিভব, মূল বিভব পার্থক্য আমি পাল্টাইনি। এখানকার বিভব কত? ডি, এটা এ। মূল বিভব পার্থক্য এখানে কত? এল এন, মানে এই পয়েন্টটা এ মানে এটাও এ, আর এই পয়েন্টটা ডি মানে এটাও ডি। বলবে এই তারগুলো, যে তারগুলো দিয়ে আমরা কানেক্ট করি, সেই তারগুলো রোধকে আমরা কি ধরি? শূন্য। যে কানেক্টিং ওয়্যার তার রোধ শূন্য। তাহলে এখানকার বিন্দুর বিভব এ হলে এটাও এ। এখানে বিভব পার্থক্য কত ছিল? ভিএ মাইনাস ভিডি। এখানেও বিভব পার্থক্য দেখো, এইটা এ, এইটা বি, মানে এইটা এ, এইটা বি। এখানেও বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি। অর্থাৎ সবগুলো রোধের পরিবর্তে আমরা যদি একটি একক রোধ নিই এবং বিভব পার্থক্য যদি একই থাকে এবং সেই রোধের মধ্যে যদি প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন না হয়, তবে সেই রোধটাকে, ওই রোধগুলোর তুল্যাঙ্ক রোধ বলবো, যাকে ইংরেজিতে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। একটা কথা বলি, রোধ বলছি একবার রোধক, একটা কথা বলছি রোধক, আর একটা রোধ। এটা একটা রোধক, এটা একটা রোধক, এটা একটা, এর মান রোধের, এই রোধকটা রোধের মান R1। রোধক হচ্ছে বস্তুটা, মানে রোধক হচ্ছে এই জিনিসটা। বাল্বটা যদি রোধক হয়, বাল্বের রোধকের মানটা হচ্ছে রোধ। রোধক আর রোধ, এইটা রোধক, কিন্তু এই রোধকের রোধের মান কত? R1। তবে রোধক আর রোধ একসঙ্গে বলে দিলেও খুব একটা ভুল নেই, তাই পরীক্ষায় লিখলে তোমার মার্কস কাটা যাবে না। রোধক এবং রোধের সূক্ষ্ম পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এই জিনিসটা হচ্ছে রোধক, এর নাম রোধক,
আমার 1 নম্বর রোধকের রোধ কত R1, 2 নম্বর রোধকের রোধ কত R2, 3 নম্বর রোধকের রোধ কত R3। তাহলে রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা তুলাঙ্ক রোধ কি দেখলাম, সবগুলো রোধের পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা যায় যাতে দুই প্রান্তের বিভব প্রভেদের যদি একই রাখে এবং ওর মধ্যে যদি একই প্রভাব মাত্রা যায়, তবে ওই রোধটিকে ওই সমবায় রোধগুলির তুলাঙ্ক রোধ বলা হয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুলাঙ্ক রোধের মান R সমান অঙ্ক বসে দেখা যায় R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ তুলাঙ্ক রোধের মান তিনটি রোধের যোগফল, চারটি থাকলে চারটি রোধের যোগফল। তুলাঙ্ক রোধের মান আর একটা ব্যাপার হচ্ছে 5 নম্বর পয়েন্ট, তুলাঙ্ক রোধের মান যেটা সবচাইতে বড় রোধ, ধরো এই তিনটের মধ্যে R1 এর মান সবচাইতে বেশি, R1 এর মান সবচেয়ে বেশি, তাহলে R1 এর মান যদি বেশি হয় তাহলে তুলাঙ্ক রোধের মান যে সবচাইতে বেশি তার চাইতেও বেশি হবে। এই প্রপার্টিগুলো কোশ্চেন হিসাবে থাকতে পারে। প্রত্যেকটার মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, বিভব প্রভেদ আস্তে আস্তে কারেন্ট যেদিকে ঢুকছে সেদিকে বিভব কমতে কমতে যাবে, বিভব ফল করতে করতে যাবে। তুলাঙ্ক রোধের কাকে বলে দেখলাম, তুলাঙ্ক রোধের মান কত হবে R ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল রোধগুলোর সমষ্টি, এদের মধ্যে সবচাইতে বড় রোধ যে হবে তার চাইতে তুলাঙ্ক রোধের মান সবচাইতে বেশি হবে। ব্যাপারটা লক্ষ্য করো, ধরো এখানে এটাকে আমি 2 ওহম নিয়েছি, এটাকে 4 ওহম, এটাকে 6 ওহম, তাহলে তুলাঙ্ক রোধের মান কত হবে R ইকুয়াল টু 2 প্লাস 4 প্লাস 6, তার মানে 4 আর 2 6, 12 ওহম। দেখো তুলাঙ্ক রোধ 12, এই 12টা সবচাইতে বড় রোধকে 6, 6 এর চাইতে বেশি, অর্থাৎ শ্রেণী সমবায়ে তুলাঙ্ক রোধের মান সবচাইতে বড় রোধের চাইতেও বেশি হবে। ব্যাপারটা বোঝা গেল? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটি রোধকে যদি আমরা কেটে দিই, যে কোনো একটাকে অফ করে দিলাম, তাহলে কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে শ্রেণী সমবায়ে প্রভাবমাত্রার মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু বিভবের পরিবর্তন হয়। প্রতিটা রোধের বিভব পার্থক্য আলাদা, প্রতিটা রোধের বিভব পার্থক্য আলাদা। ভিএম প্রথম রোধের বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। দ্বিতীয় রোধের বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিসি। তৃতীয় রোধের বিভব পার্থক্য ভিসি মাইনাস ভিডি। সবচাইতে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি সবচাইতে বেশি, এটা আরেকটু কম, এটা আরেকটু কম। যত আমি বাঁ দিক থেকে কারেন্ট যেদিকে সেদিক থেকে ডান দিকে যাব, বিভব পার্থক্য কমবে, বিভবগুলো কমতে কমতে যাবে। এই কারণে শ্রেণী সমবায়ে যদি আমরা যোগ করি, তাহলে যত দূরে যাব লাইন থেকে, বাল্ব বা বাল্বের উজ্জ্বলতা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। পরের দিন আমি এখান থেকে কিছু প্রবলেম সমান্তরাল সমবায় করাবো। তাহলে পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে।